ভূত.com এখানে সত্য ঘটনা শোনানো। ওয়েলকাম ব্যাক টু ভূত.com। ভূত.com-এর 14 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভূত.com-এর পরিবার আস্তে আস্তে বড় হয়ে উঠছে। এভাবেই আমাদেরকে উৎসাহিত করে তুলুন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আজকে একটি ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা বলেছে প্রীতম। প্রীতম আমার ভাইয়ের বন্ধু। ও আমাদের ফ্ল্যাটেই থাকে। এখন ওর বর্তমান বয়স 23 বছর। ঘটনাটা ওর এক বান্ধবীর সাথে ঘটেছিল। ওর বান্ধবীর সাথে আমি কথা বলেছি, ওর কাছ থেকে পারমিশন নিয়েই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু ও একটাই শর্ত রেখেছিল, ওর নাম যাতে ঘটনাতে কোনো রিভিল না করা হয়। তাই আমি ওর এক কাল্পনিক নাম দিয়ে পুরো ঘটনাটা ওর জায়গা থেকে বলে শোনাচ্ছি। ওর বান্ধবীর নাম রাখছি কেয়া। তা দেরি না করে শুরু করছি আজকের ঘটনা। আজ যে ঘটনাটা শোনাবো, সেই ঘটনাটা আমাদের গোটা পরিবার এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। এই ঘটনাটা যবেকার, সেই সময় আমি ক্লাস 7-এ পড়ি। আমার মাসি গুমায় নতুন বাড়ি তৈরি করে এবং তাদের গৃহপ্রবেশে আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে। যে সময় মাসির গৃহপ্রবেশ ছিল, সেই সময় আমাদের গরমের ছুটি পড়েছিল। সেই কারণে মা ঠিক করে মাসির বাড়িতে গিয়ে কদিন থেকেও আসবে। এই কথাটা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম, কারণ গ্রাম্য পরিবেশ আমার বরাবরই খুব ভালো লাগে। আমি, আমার বাবা আর মা তিনজনে মিলে গৃহপ্রবেশের দিন মাসির বাড়িতে যাই। যেদিন গৃহপ্রবেশ ছিল, তার পরের দিনই বাবাকে কাজের সূত্রে বাড়ি ফিরে আসতে হয়। যেদিন বাবা বাড়ি চলে আসে, সেদিন রাতে আমি, আমার মা, পিসি, মাসি ও বাড়ির আর সবাইরা এক জায়গায় বসে গল্প করছিলাম। গল্পের মাঝে পিসি আর মা মাসিকে বলে ওঠে, বাড়িটা খুব ভালোই করেছিস, কিন্তু অন্য কোনো জায়গায় করতে পারতিস। এই কথাটা বলার কারণ হলো, মাসি যেখানে বাড়ি করেছিল ঠিক তার পাশেই ছিল একটা কবরস্থান। মায়ের কথায় মাসি বলল, জায়গা জমির যা দাম, তাছাড়া তোরা তো জানিস আমি একটু শান্ত জায়গা বরাবরই ভালোবাসি। মা কথার উত্তরে বলল, তাই বলে কবরস্থানের পাশে আর কোনো জায়গা পেলি না? মাসি একটু হেসে বলল, কেন রে, তোর ভয় লাগছে নাকি? এই বলে ইয়ার্কির ছলে কথাটা উড়িয়ে দিল। মাও এই নিয়ে আর মাসির সাথে কথা বলেনি, কারণ যারা থাকবে যখন তাদেরই কোনো অসুবিধা নেই, তখন সেই বিষয়ে কথা বলার কোনো মানেই হয় না। ঠিক এর পরের দিন মেসো কাজের সূত্রে শহরের বাইরে চলে যায়। বাড়িতে শুধু আমি, মাসি, পিসি আর মা, এই চারজনে ছিলাম। সেদিন রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আমি আর মা বিছানায় শুয়েছিলাম, আর মাসি আর পিসি নিচে বিছানা করে শুয়েছিল। মাসিদের আরেকটা ঘরও ছিল বটে, কিন্তু রাতে সব গল্প করবে এই কারণেই সব এক জায়গায় শোয়। মাসির কোনো সন্তান ছিল না। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছিল না। এই বিষয় নিয়েই মাসি, পিসি ও মায়ের মধ্যে শুয়ে শুয়ে গল্প হচ্ছিল। গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। ঘুম ভাঙে একটা কান্নার আওয়াজে। ঘুম ভাঙতে দেখি মা আর পিসিও ঘুম থেকে উঠে গেছে। বুঝতে পেরেছিলাম কান্নার আওয়াজটা শুধু আমার একার কানে না, তাদের কানেও এসেছে। যেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, মাসি তার বিছানায় নেই। এবার আমাদের সবার ভয় লাগতে শুরু করে। আমি তো ভয়ে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছিলাম। এবার আমরা শোয়ার ঘর থেকে বেরোতে বুঝতে পারলাম কান্নার আওয়াজটা আসছে রান্নাঘর থেকে। পা টিপে টিপে রান্নাঘরের কাছে যেতে দেখি মাসির চুল ছাড়া অবস্থায় হাঁটু গেড়ে রান্নাঘরে বসে আছে এবং মনে মনে কি যেন বিড়বিড় করছে, আর মাঝে মাঝে জোরে জোরে কেঁদে উঠছে। এই দৃশ্য দেখে আমরা প্রত্যেকে ভয়ে শিউরে উঠেছিলাম। মা সাহস করে মাসির কাছে গিয়ে মাসিকে বলল, দিদি, এই দিদি, তুই এখানে বসে কি করছিস?
আর কান্না করছিস কেন? কথাটা শুনে মাসি মায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, আমি নিজের ইচ্ছা এখানে আসিনি, ও আমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসেছে। মা বলে, কে তোকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসেছে? আমাদের ডাকিসনি কেন? মাসি রান্নাঘরের একটা কোণের দিকে আঙ্গুল দেখিয়ে ইশারা করে বলল, ওই যে ওখানে, ওখানে বসে আমাদের দেখছে, দেখ দেখ, আমাদের দিকে তাকিয়ে হাসছে। কিন্তু ওখানে আমরা ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছিলাম না। মা আর পিসি প্রথমে মনে করেছিল মাসি হয়তো স্বপ্ন দেখে এরকম করছে, কিন্তু পিসির চোখে মুখে ভয়ের ছাপ অন্য কিছু ইঙ্গিত করছিল। মা আর পিসি মিলে মাসিকে ধরাধরি করে ঘরে এনে শুইয়ে দেয়। পরের দিন মাসিকে স্বাভাবিক মনে হচ্ছিল, আর মাসির আগের দিনের রাতের কথাও তেমন কিছু মনে ছিল না। তাই আমরা মনে করি হয়তো স্বপ্ন দেখেছিল মাসি। সেই দিনটা গ্রামটা ঘুরে বেরিয়ে কাটাই। মাসি আর আমি সেখানকার বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি। সন্ধ্যাবেলা নামে তুমুল বৃষ্টি, আর তার সাথে ওঠে ঝড়। মাসি মুড়ি মাখা আর তার সাথে গরম গরম চা নিয়ে আসে। বৃষ্টির মধ্যে মুড়ি মাখা, তার সাথে গরম গরম চা, আর তার সাথে জমিয়ে আড্ডা মেরে সন্ধ্যাটা বেশ ভালোই কাটে। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সেদিন আর একসাথে শুইনি। সেদিন মা আর আমি শুয়েছিলাম এক ঘরে, পিসি আর মাসি শুয়েছিল অন্য ঘরে। তখন কটা বাজে জানি না, হঠাৎ পিসির চেঁচামেচির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। দৌড়ে পাশের ঘরে যেতে দেখি মাসি মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, এবং আগের দিন রাতের মতো মনে মনে কি যেন বিড়বিড় করছে, এবং পিসি মাসিকে টেনে তোলার চেষ্টা করছে। আমার মা গিয়ে মাসিকে তুলে বিছানায় বসায়। মা কি হয়েছে জিজ্ঞেস করতে পিসি বলে, ঘুমের ঘোরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে পিসির ঘুম ভাঙে, এবং ঘুম থেকে উঠতে দেখে মাসি নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে। কথাটা বলতে হঠাৎ মাসি বলে ওঠে, আমি ইচ্ছা করে পড়িনি, ও আমাকে টেনে ফেলে দিয়েছে। এবার মা রেগে মাসিকে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে আমরা ছাড়া আর কেউ নেই। মাসি এবার ভয়ে ভয়ে বলে ওঠে, আছে, এখানেই আছে, ওই যে ওই যে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমাদেরকেই দেখছে, দেখ দেখ, ওকে যেতে বল, ওকে যেতে বল এখান থেকে। মাসিকে এইরূপ আচরণ করতে দেখে আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। ঠিক হয়, পরের দিন মাসিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। পরের দিন সকাল হতেই মাসিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার কিছু টেস্ট এবং কিছু ওষুধ দেয়, এবং বলে প্রচণ্ড স্ট্রেসের থেকে এরকমটা হচ্ছে। আমরাও মনে করি যেহেতু নতুন জায়গা তাই হয়তো এরকম হচ্ছে, কিন্তু মাসি সারা রাস্তায় একই কথা বলে যাচ্ছিল যে ও এই কাজ করছে। পিসি মেশোকে ফোন করে বাড়িতে আসতে বলে। মেশো বলে 2 দিন পরেই সে ফিরে আসবে। সেদিন রাতে আর সেরকম কিছু হয়নি। আমরা মনে করেছিলাম মাসির ধারণাটা হয়তো ভুল, কিন্তু আমাদের ভুল ভাঙে মেশোর বাড়িতে আসার ঠিক আগের দিন রাতে। সেই রাতে ওই 9টা 9:15 নাগাদ মাসি বাথরুমে যাবে বলে পিসিকে বলে। যেহেতু মাসির শরীরের এরকম অবস্থা, তাই পিসি মাসিকে একা বাথরুমে পাঠাতে সাহস পায় না। তাই পিসিও মাসির সাথে বাথরুমের দিকে যায়। মাসিদের বাথরুমটা ছিল বাড়ির পেছনে, মানে কবরস্থানের কাছে। মাসি বাথরুমে ঢুকলে পিসি বাথরুম থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মাসির জন্য অপেক্ষা করতে থাকে। এদিক ওদিক তাকাতে তাকাতে মাসি বাথরুম থেকে বেরোলো কিনা সেটা দেখার জন্য বাথরুমের দিকে তাকাতেই গা ভয়ে ভার হয়ে যায়। পিসি দেখে বাথরুমের দরজার ঠিক পাশে একজন 8-9 ফুট লম্বা লোক দাঁড়িয়ে আছে। ওই অন্ধকারের মধ্যেও লোকটার সাদা লম্বা চুল যে লোকটার হাঁটু পর্যন্ত এসে ঠেকেছে সেটা স্পষ্ট বুঝতে পারছিল।
লোকটার চোখ দুটো কোনো বাল্বের মতন জ্বলজ্বল করছিল। লোকটা ওখানে দাঁড়িয়ে পিসিকেই এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। মাসি বাথরুম থেকে বেরোতেই লোকটার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল। পিসি ভিতরে ভিতরে ভয় পেলেও মাসিকে কিচ্ছু বলেনি। ঘরে ঢুকে মাকে পুরো ব্যাপারটা পিসি খুলে বলে। এবার মাসির কথার যে কিছু সত্যতা আছে সেটা মা আর পিসি বুঝতে পারে। সেদিন রাতে আমরা যখন খেতে বসেছি সেই সময় মা পিসিকে হঠাৎ জিজ্ঞেস করে, আচ্ছা তুই যাকে দেখতে পাচ্ছিস তাকে কেমন দেখতে রে? কথাটা শোনা মাত্র মাসির চোখে মুখে একটা ভয়ের ছাপ আমরা স্পষ্ট লক্ষ্য করি। এবার মাসি ভয় গলায় বলে ওঠে, ও অনেক লম্বা, ওর গায়ে খুব সুন্দর গন্ধ পাই আমি, খুব ফর্সা, মাথায় মেয়েদের মতন বড় লম্বা সাদা চুল। মাসি পুরো কথাটা শেষ করে ওঠার আগেই আমাদের চোখের সামনে এক অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ মাসির নিজের থেকেই মেঝেতে শুয়ে পড়ে রান্নাঘরের দিকে যেতে শুরু করে। যেন মনে হচ্ছিল কেউ মাসির চুল ধরে টানতে টানতে মাসিকে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে। মাসি যন্ত্রণায় চেঁচাতে থাকে, কিন্তু এই দৃশ্য দেখে আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে প্রথমে কেউ মাসিকে আটকানোর সাহস পাচ্ছিলাম না। পরে আমরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে মাসিকে ধরে ফেলি। পরের দিন দুপুরে মেসো বাড়িতে আসলে মেসোকে সব ঘটনা খুলে বলা হয়। মেসো সেই দিনই খোঁজ নিয়ে রাতে এক মৌলমীকে বাড়িতে নিয়ে আসে। মৌলমী মাসিকে দেখা মাত্র বলে ওর উপর একটা জিনের নজর পড়েছে। মৌলমী একটা কালো ধাগা মাসিকে বাঁ হাতে বাঁধতে বলে যায় এবং সে বলে পরের দিন রাতে সে আসবে। পরের দিন রাতে মৌলমী কিছু সামগ্রী সাথে করে নিয়ে আসে এবং বারান্দায় হোম সাজিয়ে আগুন ধরিয়ে বসে। এর মধ্যে আশেপাশের লোকজন জমায়েত হয়ে যায়। এরপর মৌলমী মন্ত্রপাঠ শুরু করে। মন্ত্রপাঠের ঠিক মিনিট 20 পরে মৌলমী ওনার সামনে তাকিয়ে কারোর সাথে কথা বলতে শুরু করে, কিন্তু আমরা কেউই কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু একটা কথার আওয়াজ আমাদের কানে আসছিল। কেউ যেন ভারী গলায় কথা বলছে, কিন্তু কি বলছিল সেটা বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ এইসব চলার পর মৌলমী কথা থামিয়ে উঠে পড়ে এবং মেশোকে বলে, এই জিনকে তাড়ানো এত সহজ নয়, আমাকে আরও কয়েকদিন আসতে হবে। মেশো বলে, এই বাড়িতে আসার পর থেকেও ও এরকম করছে। কিন্তু মৌলমী বলে, এই বাড়িতে আসার অনেক দিন আগের থেকেই এই জিন আপনার স্ত্রীর সাথে রয়েছে এবং আপনাদের সন্তান না হওয়ার কারণও এই জিন, কারণ এই জিন আপনাদের সন্তান হতে দেবে না। সেদিন রাতে আমাদের কারোর ঘুম হয়নি। পরের দিন রাত 11টা নাগাদ মৌলমী আসে। সেদিন আমার বাবাও সেখানে উপস্থিত ছিল, কারণ মায়ের কাছ থেকে সব শুনে বাবাও সেখানে চলে আসে। মৌলমী সেদিন মাসির শোয়ার ঘরে মন্ত্রপাঠ শুরু করে। কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পর হঠাৎ মাসি মৌলমীর সামনে একটা আসনে গিয়ে বসে। মেশো এগোতে গেলে মৌলমী হাতের ইশারা করে মেশোকে বাধা দেয়। এরপর মৌলমী মাসিকে জিজ্ঞেস করে, তুই এদের কেন এত কষ্ট দিচ্ছিস? এরা তোর কি ক্ষতি করেছে? মাসি সেখানে চুপ করে কিছুক্ষণ বসেছিল। মৌলমী কিছুক্ষণ একই কথা বলতে থাকলে মাসি হঠাৎ করে বলতে শুরু করে, কিন্তু যেন মনে হচ্ছিল মাসির ভেতর থেকে অন্য কোনো পুরুষ কণ্ঠ কথা বলছে। সে মৌলমীকে বলছিল, আমি তো কাউকে কষ্ট দিইনি, আমি এই মেয়েটাকে পছন্দ করি আর আমি সারা জীবন ওর সাথেই থাকব। আমাকে যে ওর থেকে আলাদা করার চেষ্টা করবে তাকে আমি মেরে ফেলব। মৌলমী তাকে অনেক ধরনের লোভ দেখায়, তার ইচ্ছের কথা জানার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। এবং সেই জিন আরও বলে, এই বাড়ি ছেড়েও তারা যেতে পারবে না। যদি তারা যায় তবে সে মাসিকে নিজের সাথে নিয়ে চলে যাবে।
অনেক চেষ্টা করেও সেই জিনকে মাসির থেকে আলাদা করা যায়নি। এই ঘটনার কিছুদিন পর আমরা বাড়ি ফিরে আসি। মায়ের কাছ থেকে পরে শুনেছি মেশো অনেক ওঝা পণ্ডিত এনেও কোনো লাভ হয়নি। আজ 2024 সাল। এই ঘটনার প্রায় অনেক বছর কেটে গেছে। বর্তমানে মাসির একটা ছেলে আছে। মাসিরা এখনও সেই বাড়িতেই রয়েছে। এখনও আমরা মাসির বাড়িতে যাই। মাসির বাড়িতে আমি তেমন কিছু আর বুঝতে পারি না, কিন্তু মা বলে ওই জিনের উপস্থিতি মা, পিসি ও পরিবারের বাকি লোকেরা আজও বুঝতে পারে। একটা খুব সুন্দর ঘটনা আমরা শুনলাম। জানি না কেয়ার মাসি এই জিনের হাত থেকে মুক্তি পাবে কিনা, কিন্তু এটা শুনে খুব ভালো লাগলো যে ওনাদের একটা ছেলে হয়েছে। তোমার ঘটনাটা সত্যিই খুব সুন্দর। তোমার কাছে যদি এরকম আরও ঘটনা থেকে থাকে আমাদের অবশ্যই পাঠিও। আর আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, এবং আমাদের চ্যানেলে কমেন্টে জানান আমাদের ঘটনাগুলো শুনতে আপনাদের কেমন লাগছে। আপনাদের জীবনের এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তবে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেইল আইডি দেওয়া আছে, ওখানে গিয়ে মেল করুন, অথবা আমাদের ভূত.com ফেসবুক পেজে গিয়ে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করুন। আর ভয়েস পাঠাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100781562 এই নাম্বারে পাঠান। আমরা আপনাদের ঘটনা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরব। আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি কথা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।